স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার নিষ্পত্তির প্রয়োজন ও কাজের চাপ বিবেচনায় ট্রাইব্যুনাল 2 গঠন করা হলো। ট্রাইব্যুনালের সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং মাদারীপুরে জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান ও সদস্যরা সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। প্রথমে একটু জানাবেন যে ট্রাইব্যুনাল 1 তো ছিল, ট্রাইব্যুনাল 2 গঠন করার কি প্রয়োজনীয়তা দেখা দিল, আর মামলাগুলোর কি অবস্থা এখন? দেখুন, ট্রাইব্যুনাল 2 বা 2 যেটি গঠিত হয়েছে এটির আমরা অনেকদিন ধরে শুনছিলাম, চিফ প্রসিকিউটর বা অন্য প্রসিকিউটররা আমাদেরকে আভাস দিয়েছিলেন। তো সেই জায়গায় 2-এর এই মুহূর্তের প্রয়োজনীয়তা খুবই ছিল, কারণ এই মুহূর্তে আমরা যদি একটু বলি যে অভিযোগ দায়ের হয়েছে 350-র মতো। এই 350-র যে অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন মামলা, এখানে হত্যা মামলা রয়েছে, গুমের মামলা রয়েছে, শাপলা চত্বরের যেই আওয়ামী লীগ সরকারের যে ম্যাসাকার সেই মামলা রয়েছে। বিগত সরকারের সময়ের মোটামুটি যত প্রথম সারির রাজনীতিবিদ যারা ছিলেন, বিভিন্ন জায়গায় নেতৃত্ব যারা ছিলেন, তারা সহ পুলিশের কর্মকর্তা হাজার হাজার এখানে আসামি রয়েছে। তো এই মামলাগুলো কিন্তু এখন একেবারে বিচারিক প্রক্রিয়ার দিকে চলে যাচ্ছে। 3-4টে মামলা রয়েছে একেবারেই যেগুলোর তদন্ত প্রক্রিয়া একদম শেষের দিকে, তার মধ্যে একটির এরই মধ্যে তদন্ত প্রতিবেদনও জমা হয়ে গেছে, ফরমাল চার্জ দাখিলের পর্যায়ে রয়েছে। এছাড়া সামনে সবচেয়ে বড় যে কাজ সেটি হচ্ছে, এবং এরই মধ্যে প্রসিকিউশন থেকে আলাদা গুরুত্ব দিয়ে যেটি বিবেচনা করা হচ্ছে, কাজ চলছে শেখ হাসিনার যে মামলা, শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতা হিসেবে সারা দেশে জুলাই এবং আগস্টের এই যে ছাত্র জনতার আন্দোলনে যা কিছু ঘটেছে সবগুলোর তদন্ত কাজ চালিয়ে এটার সাথে যুক্ত করা হবে, তদন্ত প্রতিবেদনগুলো শেখ হাসিনার মামলায় যুক্ত করা হবে। এর বাইরে আরও শত শত মামলা রয়েছে, অভিযোগ রয়েছে, সেগুলো বিচার করতে হবে। তো যার কারণে একটি ট্রাইব্যুনাল দিয়ে কিন্তু এই পুরো প্রক্রিয়া সম্ভব নয়, কারণ সামনে যখন একটি তদন্ত প্রতিবেদন দাখিলের পরে সেটার উপরে ফরমাল চার্জ গঠন হবে, চার্জ গঠনের পরে আসামিদের সাক্ষী জেরা করা হবে, এইভাবে যখন বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলবে তখন একটি মামলা নিয়েই দেখা যাবে মাসের পর মাস বা দিনের পর দিন এভাবে কিন্তু কার্যক্রম চলতে থাকবে, সেখানে শত শত মামলা যে দাঁড়াবে। সেই বিষয়গুলোর বিবেচনায় কিন্তু দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে, যাতে করে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো রয়েছে শেখ হাসিনার মামলা সহ সেগুলোর বিচার দ্রুত করা যায়। এখানে আরেকটি বিষয়, এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন জামাত এবং বিএনপি নেতাদের যুদ্ধাপরাধের যে বিচারের করা হয়েছিল সেই সময়ও কিন্তু দুটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সুতরাং এখন একটি রয়েছে ট্রাইব্যুনাল 1, আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রাইব্যুনাল 2 গঠন করা হলো। যেমনটা আপনি খবরে বলছিলেন, এই ট্রাইব্যুনাল কিন্তু পুরোপুরি হাইকোর্টের একটি বেঞ্চের যে ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ হাইকোর্টের সমমানের ক্ষমতা নিয়েই কিন্তু এই ট্রাইব্যুনালগুলো গঠিত হয়। যার কারণে এই ট্রাইব্যুনালের যেই মামলার রায় হয়, পরবর্তীতে আমরা যেটি দেখি যে ডেথ রেফারেন্সের জন্য পরবর্তীতে হাইকোর্টে যেতে হয়, এখানে কিন্তু আর সেটির দরকার হয় না, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে চলে যায়। সুতরাং এই মুহূর্তে ট্রাইব্যুনালের এই 2-এর অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল বিধায় কিন্তু এই পর্যায়ে এসছে। আরেকটা বিষয় একটু জানাবেন যে ট্রাইব্যুনাল 2 তো গঠন করা হলো, কিন্তু যে অবকাঠামোগত সুবিধা থাকা দরকার সেটি কি আছে? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, ট্রাইব্যুনাল 1-এর এই মুহূর্তে যে মূল ভবনটি, সেই ভবনটিও কিন্তু একেবারে খুব তাড়াহুড়ো করেই ঠিক করা হয়েছে। এখান থেকে কয়েক মাস আগে সেখানে 1-এর কার্যক্রম চলছে। তার পেছনে, অর্থাৎ এই ভবনটি পুরাতন হাইকোর্ট ভবন হিসেবেই সবাই চেনে, তার পেছনে আরেকটি ওই রকমই একই রকমের আরেকটি ভবন রয়েছে, দুটি লগোয়া। সেই জায়গাটিতে নানান ধরনের কার্যক্রম চলছে, একেবারে পরিত্যক্ত ছিল বলতে গেলে আওয়ামী লীগ সরকারের সময়ে। শেষের দিকে এসে যখন জামাতের প্রথম সারির নেতাদের ফাঁসি কার্যকর হয়ে যায়, তারপর এটি টিন শেডে হস্তান্তর করা হয়। এখন সেখানে আবার নতুন করে সেই যে পরিত্যক্ত ভবন, একটিকে ঠিক করে 1-এর কার্যক্রম চলছে, এখন দ্বিতীয়টিতেও কিন্তু অনেক দূর এগিয়েছে এটির যে সংস্কার কার্যক্রম, আমি সেদিনও দেখে এসেছি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এগুলোর সাথে যে জনবল দরকার, প্রসিকিউশনে আরও লোক দরকার হবে, কারণ এখন 17-18 জন প্রসিকিউশনের মেম্বাররা রয়েছেন যারা সারা দেশ কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, কারণ বিভিন্ন মামলার তদন্ত প্রক্রিয়া থাকে। আজ রংপুর, তো কাল খুলনায়, পরশু টেকনাফ, এভাবে সারা দেশে যেখানে যত ঘটনা ঘটেছে সব জায়গাগুলোতে যেতে হচ্ছে। সুতরাং এখানে জনবলও যেমন দরকার হবে। এখনও পর্যন্ত কার্যক্রম যেহেতু সংস্কার কাজ শেষ হয়নি, তবে সরকার যেহেতু 2 গঠন করে প্রজ্ঞাপন দিয়েছে, সুতরাং বাকি কাজগুলোও কিন্তু আন্তরিকতার সাথে করলে খুব দ্রুতই করতে পারবে। কিছুক্ষণ আগে আমার সাথে প্রসিকিউটরের কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা তেমনটা জানিয়েছেন যে শীঘ্রই বাকি কাজগুলো গুছিয়ে সম্পন্ন হবে। জি, বার্তা কক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার।
জানাবো ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানের লাহোরে আজও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে এক বিবৃতিতে লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করে ভারত। এদিকে ভারতের 25টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে লাহোর, করাচি ও শিয়ালকোট বিমানবন্দরের কার্যক্রম। এদিকে ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীরের পেহেলগামে হামলা ইস্যুতে বুধবার পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে বেশ কয়েকজন নিহত হয়। পাল্টা জবাবে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় তীব্র গোলাবর্ষণ চালায় পাকিস্তান। এতে এক ভারতীয় সেনাসহ কয়েকজন নিহত হয়। দুপক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত বলেননি ইসহাক দার। এদিকে পাকিস্তান শুধু ভারতের সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালাবে বলে জানিয়েছেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এ সময় ইসলামাবাদ আন্তর্জাতিক আইন মেনে চলবে বলেও জানান তিনি। চলমান উত্তেজনার মধ্যেই ভারত সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে সপ্তাহের শুরুতে পাকিস্তান সফর করেন তিনি। উভয় দেশের সাথে তাদের সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। এদিকে ভারত ও পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। এটা খুবই ভয়াবহ। ভারত পাকিস্তান দুই দেশকেই আমি ভালো করে চিনি এবং আমি চাই তারা এটার সমাধান করুক। তারা একে অপরকে জবাব দিয়েছে। উভয়ের সাথেই আমাদের ভালো সম্পর্ক। আশা করি দ্রুতই সংঘাত বন্ধ হবে। আর সহায়তার প্রয়োজন হলে আমরা অবশ্যই পাশে থাকব। এছাড়া পারমাণবিক শক্তিধর দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার অন্যান্য প্রসঙ্গ। মানবিক করিডোরে চীনের সংশ্লিষ্টতা নেই, এটি বাংলাদেশ, মিয়ানমার ও আরাকান আর্মির ইস্যু, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সকালে 20 মিলনায়তনে আলোচনা সভায় চীনের রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। চীনা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন বাংলাদেশ, মিয়ানমার সহ সব পক্ষই রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দেবে। বলেন, কাশ্মীর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় চীন। আস্থা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়েই বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। আগামী দশকগুলোতে এই দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশ চীন সম্পর্কের 5 দশক নতুন উচ্চতার দিকযাত্রা শীর্ষক সেমিনারে রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে আছে জানিয়ে বলেন, প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান। মানবিক করিডোর প্রসঙ্গে বলেন, এটি দুই দেশের অভ্যন্তরীণ বিষয়, এতে চীনের কোনো সম্পৃক্ততা নেই। এটি জাতিসংঘের একটি উদ্যোগ। রাখাইনে চলমান পরিস্থিতির কারণে তারা এই প্যাসেজের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে চায়। এটি বাংলাদেশ, মিয়ানমার ও আরাকান আর্মির ইস্যু, এর সঙ্গে চীন যুক্ত নয়। চীন যে কোনো দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বেইজিং। আমরা আশা করি বাংলাদেশ, মিয়ানমার শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য প্রত্যাবাসনের ওপরই জোর দেবে। রাষ্ট্রদূত বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন রয়েছে চীনের। সংস্কার এদেশের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে বলেন, স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। ভারত পাকিস্তান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বলেন, পাকিস্তানে ভারতের সামরিক হামলা দুঃখজনক। ভারত পাকিস্তান একে অপরের প্রতিবেশী, আগামীতেও থাকবে। এই দুই দেশ চীনেরও প্রতিবেশী। চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং দ্রুততম সময়ের মধ্যে কাশ্মীর ঘটনার নিরপেক্ষ তদন্ত দেখতে চায়। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শনের আহ্বান জানাই। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বিকশিত হোক না কেন, চীন ইতিহাসের সঠিক দিকে এবং মানুষের কল্যাণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াবে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে ইয়াং ওয়েন বলেন, চীন বাংলাদেশের জবাবের প্রতীক্ষায় রয়েছে। বেজিং মনে করে দ্রুতই এই প্রকল্পের কাজ শুরু করা উচিত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় ইমিগ্রেশন পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে বুধবার রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। স্বৈরশাসক শেখ হাসিনার পতনে ৯ মাস পর দেশ ছাড়লেন তিনি। আব্দুল হামিদ চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছেন জানিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের দাবি, নিষেধাজ্ঞা না থাকায় সাবেক রাষ্ট্রপতিকে দেশত্যাগে বাধা দেওয়া হয়নি। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে দমনে সারা দেশে গণহত্যার পরিকল্পনার অভিযোগে গত ১৪ জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়। কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সজীব অজেদ জয়, তার মেয়ে সাইমা অজেদ পুতুল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আসামি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে দিনাজপুরে জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে একথা বলেন তিনি। এছাড়া এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যেই শাস্তির আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারত পাকিস্তান সংঘাত হলেও বাংলাদেশের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, ভীতির কোনো কারণ নেই। বর্ডারে বিজিবির বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এটা তো এই ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় বুধবার মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বৃহস্পতিবার এর প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে যুব অধিকার পরিষদ। তারা আরও অভিযোগ করে বলেন, এর আগেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেক এমপি একইভাবে সরকারের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ, ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবি করে তারা। পরে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেয়। গণহত্যা বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারা সেটি না করে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামিদেরকে পালিয়ে যেতে, দেশ ছেড়ে যেতে তারা সহযোগিতা করছে। আগামী ৩ দিনের মধ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ গণহত্যার কুশীলবদের দেশত্যাগে সহায়তাকারীদের গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মথুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আগামী ৩ দিনের মধ্যে সরকারকে বলতে হবে কার ফোনে আব্দুল হামিদকে বিমানবন্দর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অফিস থেকে ফোন পেয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, গণহত্যার কুশীলবদের দেশত্যাগে সহযোগিতা করা হচ্ছে, যা জুলাই শহীদদের সাথে প্রতারণা। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তার। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে। তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই। বাংলাদেশ একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিবিদরা এখন ভঙ্গুর অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বিএনপি দীর্ঘ ১৫ বছর ধরে লড়ছে। মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ফিরে পাওয়া, তা এখনও ফিরে আসেনি। প্রতিদিন নতুন শর্ত যুক্ত হচ্ছে। তিনি বলেন, 10 বছর যদি সংস্কার চলে তাহলে কি ফ্যাসিবাদের সময়কার আমলাদের দিয়েই দেশ চলবে? এমন প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে তাদের মদতপুষ্ট আইনজীবীদের পেশার অপব্যবহারের কথা উঠে আসে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযুক্ত আইনজীবীরা যেন পার পেয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আইন ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্টে বর্তমান ফ্যাসিবাদের দোষর 130 আইনজীবীর অপসারণ দাবি করেন তিনি। নির্বাচনটা চাই কিসের জন্য? নির্বাচন চাই যে আমরা এমন একটা
জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। সংস্কার করে হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতে দেশ চলবে? সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 6 জন। অ্যাম্বুলেন্সটিতে অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসের বেপরোয়া গতির কারণে ঘটে এই দুর্ঘটনা। মাদারীপুর সদরের দক্ষিণ তুতখালী থেকে বৃহস্পতিবার দুপুরে অ্যাম্বুলেন্সে অন্তঃসত্ত্বা আফসানা আক্তারকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন 11 জন। মুন্সিগঞ্জের সিরাজদি খান নিমতলা এলাকায় এর চাকা বিকল হয়। রাস্তার পাশে মেরামতের সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির বাসটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে চাপা পড়ে পাশে দাঁড়িয়ে থাকা আরোহীরা। ঘটনাস্থলে মারা যান 1 জন। যারা মারা গেছে তারা সহ আমরা সবাই পিছনে ছিলাম গাড়ি। পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। পথেই মারা যায় অন্তঃসত্ত্বা আফসানা আক্তার, বাবা সামাদ ফকির, ভাই বিল্লাল ফকির ও চালক মাহবুব সর্দার। পিছনে বাম চাকা বাসে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে সে যাত্রীগুলোকে পিছনে নামায় দেওয়ার পরে সে গাড়ি চাকা চেঞ্জ করতে লাগে। চেঞ্জ করার সময় পিছন দিক থেকে সে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। চাকা নষ্ট হয়, অ্যাম্বুলেন্সের যাত্রীদেরকে গোল্ডেন লাইন পরিবহন চাপা দেয়। ঘটনাস্থলেই 1 জন নিহত হয়, বাকিদেরকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করি। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে উল্টে যায় পিকআপ ভ্যান। বিকেলে গোড়াই মিলগেট এলাকায় এই দুর্ঘটনায় নিহত হন 3 জন। এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারা গেছেন পিকআপ ভ্যানের 3 যাত্রী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণশুনানি ছাড়া সরকারি এলপি গ্যাসের দাম বাড়িয়ে বিইআরসি আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এজন্য কমিশনের পদত্যাগের দাবি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। পাশাপাশি জ্বালানির সুশাসন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বানও জানায় ক্যাব। জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিতে আলোচনা সভার আয়োজন করে ক্যাব। আলোচনায় উঠে আসে পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও ভবিষ্যৎ করণীয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়। প্রয়োজন না হলেও গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বারবার, যার কুফল এখন বয়ে বেড়াতে হচ্ছে জনগণকে। বিদ্যুতের অবকাঠামোর অগ্রগতি হলেও দুর্নীতির সমস্যা এখনও রয়ে গেছে। 155টা আপনার কুইক রেন্টাল পাওয়ার ব্যবস্থা করা হলো, সেখানে কোনো টেন্ডার হলো না, এবং এর মধ্য দিয়ে এই যে ক্যাপাসিটি চার্জের নামে কিভাবে টাকা লুটপাট হয়ে যায়। জ্বালানি খাতে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই কিন্তু কোনো কমিশন এই সরকার করে না। আমরা এখান থেকে আশা করব। ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, গণশুনানির মাধ্যমে এলপি গ্যাসের দাম নির্ধারণে হাইকোর্টের আদেশ থাকলেও বিইআরসি তা মানছে না। আইন লঙ্ঘন ও আদালত অবমাননার জন্য বর্তমান কমিশনকে অপসারণ করতে হবে। তা না হলে বিইআরসির বিরুদ্ধে আদালতে যাবে ক্যাব। সরকার যেভাবে এই সেক্টর চালাচ্ছে, এখনও আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করছে, সেটা যে ঠিক না, এটা প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমি মনে করি যে সরকার যে ইচ্ছা করে করছে তা আমার কাছে মনে হয় না। কারণ এই সরকারের কোনো স্বার্থ সংঘাত থাকার কথা না, যুক্ত হওয়ার কথা। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবা খাতে রূপান্তরের দাবিও জানায় ক্যাব। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর। শুরুতেই জানাবো শিরোনাম। নিরাপত্তা শঙ্কায় টাইগারদের পাকিস্তান সফরে অনিশ্চয়তা। নির্ধারিত সূচিতে বিকল্প সিরিজ আয়োজনের পরামর্শ নান্নুর। ভারতের অরুণাচলে কাল শুরু অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা বাড়ছে। পিএসএল থেকে নাহিদ রিশাদকে ফিরিয়ে আনার কথা ভাবছে বিসিবি।
এমন পরিস্থিতিতে পাকিস্তানে দল পাঠানো উচিত হবে না বলেছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নির্ধারিত সূচিতেই আমিরাতে সিরিজ আয়োজনের বিকল্প প্রস্তাব দিতে পারে বিসিবি মনে করেন নান্নু। পাক ভারত সংঘাতের প্রভাব পড়েছে ক্রিকেটে। বাংলাদেশ দলের পাকিস্তান সফর অনিশ্চিত। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার খবরে বেড়েছে শঙ্কা। বিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে পিএসএল মিশনে থাকা রিশাদ নাহিদের নিরাপত্তা নিয়ে খোঁজ রাখা হচ্ছে। পিসিবি ও পাকিস্তান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ড। শান্ত লিটনরা আমিরাত ও পাকিস্তান সফরের প্রস্তুতি চালিয়ে গেলেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। পরিবারের কথা ভেবে অনেক ক্রিকেটারই যেতে অনাগ্রহী। পাকিস্তানের টি-20 সিরিজ লাহোর ও ফয়সালাবাদে, দুই ভেন্যুই সীমান্তের কাছাকাছি। এমন অবস্থায় পাকিস্তান সফর স্থগিতের শঙ্কা জোরালো। তো ক্রিকেটটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনাটা আমার মনে হয় ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এই সিরিজটা কন্টিনিউ হওয়াটা অনেক ডিফিকাল্ট, কারণ এখানে অনেক কিছু ব্যাপার রিলেটেড আছে। তো সব কিছু মিলে বলবো যে এটা ডিফিকাল্ট, এটা আনসার্টেন একটা সিরিজ হতে পারে, এবং এটা না হওয়ার সম্ভাবনা বেশি আছে। দুশ্চিন্তা নিয়ে ক্রিকেটাররা পাকিস্তানে গেলে মানসিকভাবেও থাকবেন অস্বস্তিতে। বিকল্প ভাবনা হিসেবে আমিরাতেই পাকিস্তান সিরিজ নির্ধারিত সময় আয়োজনের প্রস্তাবও দেওয়া যেতে পারে বলছেন নান্নু। তো আমার মনে হয় যে প্লেয়ারদের মন মানসিকতা কীরকম যাবে কিনা, এটা খেলোয়াড়দের থেকেও আসতে পারে। নিরাপত্তাটা তো সবার আগে, কারণ এখানে কিন্তু আপনি গেলেন, আপনি যদি নিরাপত্তার সংখ্যায় যদি ভোগেন তাহলে আপনার পারফরমেন্সটা কিন্তু দিতে পারবেন না। তো সেই জায়গায় কিন্তু আপনার 100% কোনো কিছু আপনি পাবেন না। এখানে যারা থাকবে দেশের, ওরাও কিন্তু একটা অস্থিরতার মধ্যে কাটাবে। পাক ভারত সংকটে এশিয়া কাপের ভবিষ্যৎও অনিশ্চিত। ভারতের বাংলাদেশ সফরও পড়তে পারে শঙ্কার মুখে। খালি ক্রিকেটটা না, ওখানে এশিয়া গেমস হওয়ার কথা আছে, অন্যান্য স্পোর্টস হওয়ার কথা আছে, অ্যাথলেটিক্সের একটা ইভেন্ট ছিল ওখানে, এটাও স্থগিত হয়ে যাচ্ছে। তো সব কিছু মানে এই সাবকন্টিনেন্টের স্পোর্টসের চারিদিক থেকে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। দুই দেশের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে উপমহাদেশের ক্রীড়াঙ্গন, তাই অচিরেই সমঝোতা জরুরি মনে করেন নান্নু। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতের জেরে রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের রাতের ম্যাচ স্থগিত করেছে পিসিবি। এদিকে পিএসএলে বাকি ম্যাচগুলো করাচিতে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, জানিয়েছে এ স্পোর্টস। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভারতের ড্রোন বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে 2 বেসামরিক নাগরিক, যার জেরে আপাতত ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে খেলছেন নাহিদ রানা, আর রিশাদ খেলছেন লাহোর কালান্দার্সে। তাদের নিরাপত্তায় পিসিবি ও বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। দুই দেশের সীমান্তে উত্তেজনার কারণে পিএসএলে খেলতে যাওয়া বিদেশিরাও পাকিস্তান ছাড়তে চান। বাকি সূচি পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। দুই দেশের উত্তেজনার প্রভাব পড়ছে আইপিএলেও। রবিবারের ম্যাচ ভেন্যু ধর্মশালা থেকে আহমেদাবাদে স্থানান্তর হতে পারে। সরকারের চেষ্টা ও নীতির ধারাবাহিকতা থাকলে মূল্যস্ফীতি 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এসএমই নারী উদ্যোক্তার সমাবেশে একথা জানান তিনি। বলেন, ঋণ নিতে গিয়ে এখনও নারীরা নানা প্রতিবন্ধকতায় পড়েন। নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন গভর্নর। 2010 সালে মাত্র 4 জন সহযোগী নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করেন শায়লা আকন্দ। ঘরোয়া পরিবেশে বিভিন্ন খাবার তৈরি করে অনলাইনে অর্ডারের মাধ্যমে সরবরাহ করতেন গ্রাহকদের। সে সময় ব্যাংক থেকে ঋণ পেতে অনেক ঝামেলা পোহাতে হয় তার। আমরা ব্যবসা যখন শুরু করেছিলাম, আসলে ব্যাংক প্রথমে আসলে আমাদেরকে সেইভাবে অনেক সময় সহায়তা করে নেই, কিন্তু আমি যখন চ্যালেঞ্জ করেছি, না আসলে আমাকে যদি আপনারা সাপোর্ট দেন আমাদের তাহলে অবশ্যই আমরা কাজটা সুন্দরভাবে এগোতে পারবো। শায়লার মতো অনেক নারী উদ্যোক্তা বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসা করছেন এখন। তবে ব্যাংক থেকে ঋণ পেতে এবং পণ্য রপ্তানিতে নীতি সহায়তা আরও সহজ করার আহ্বান তাদের। একজন নারী যখন লোনের জন্য অ্যাপ্লাই করে, তার কিন্তু অনেক ধকল পোহাতে হয়। তা আমরা এসএমই, আমরা কয়জন পারি আপনার ফ্যাক্টরি লাইসেন্স বা কমপ্লায়েন্সের আন্ডারে করতে, এটা কখনোই পসিবল না। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে 4 দিনের এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে এসে এসব কথা জানান তারা। বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, নারীদের ব্যাংক ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে। ফাইন্যান্সিয়াল নলেজটা একটা বিজনেস চালানোর জন্য যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দরকার হয়, যে ধরনের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের দরকার হয়, এগুলো সম্পর্কে জানা, বোঝা এবং কার্যকরভাবে সেটাকে প্রয়োগ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এ সময় মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ সঠিক অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, ধীরে ধীরে তা কমবে, তবে সময় লাগবে। আমরা যদি একদিকে টাকা ছাপাই
আরেকদিকে বলি যে ইনফ্লেশন কমবে, তা তো হবে না। আমাকে উই হ্যাভ টু মেক এ হার্ড চয়েস, অ্যান্ড সেই জায়গাটাতে আমরা কাজ করছি। একটু সময় লাগছে, কিন্তু কনসিস্টেন্সি রাখি পলিসিতে। 5%, 4%-এর ইনফ্লেশন নামিয়ে নেওয়া, নাথিং ইম্পসিবল। আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক মানসম্পন্ন ফাইন্যান্স সিস্টেম করার কথাও জানান গভর্নর। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিসা জটিলতা স্বাভাবিক হয়ে আসায় সব আবেদনকারী যেতে পারবেন হজে। এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন প্রায় 35,000 যাত্রী। এদিকে হজ যাত্রীদের সুবিধায় গ্রামীণফোন সহ অন্য অপারেটররা দিচ্ছে রোমিং সেবা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। কিছুক্ষণ পরেই হজযাত্রীরা মেহমান হবেন আল্লাহর ঘরের, আর সেই প্রস্তুতি নিচ্ছেন তারা। যাত্রার সময়ই সেলাইবিহীন সাদা কাপড়ে ইহরাম বেঁধেছেন তাদের অনেকেই। ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান সৌদি আরবের ইয়া লামলাম কিংবা জুল হুলাইফা হলেও এই শুভ্রতার মিছিলে আগেই নিজেকে আবৃত করে নিয়েছেন সৃষ্টিকর্তার আবেগঘন ভালোবাসায়। আশকোনা ক্যাম্পের পরিবেশ, হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানানোর পাশাপাশি দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে খুশি যাত্রীরা। আল্লাহ নিচ্ছে, এই জন্য আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আদায় করি। ভালো লাগছে, এটা সৌভাগ্য কপাল আমার, এটা কয়জনের ভাগ্য হয়। আল্লাহ যে নিয়ে যাচ্ছে, কবুল করছে। এই 4,500 বছর আগে আমাদের নাম লেখা হয়েছে সিরিয়াল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করছেন। হজ যাত্রীদের জন্য এবার মোবাইল ব্যালেন্সের মাধ্যমে রোমিং প্যাক কেনার সুবিধা চালু করেছে গ্রামীণফোন। এতে করে হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা সহজেই দেশে থাকা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। তবে এ বিষয়ে প্রচারণা বাড়ানোর পরামর্শ হজ যাত্রী ও তাদের স্বজনদের। আরও ভালো সংবাদ যে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকবে, বাংলাদেশের সিম দিয়ে আমি কথা বলতে পারবো। বাংলাদেশ গভর্নমেন্ট একটা নিশ্চিত নিয়েছে যে এর জন্য স্পেশালি রোমিং দরকার নেই, এন্ডোর্সমেন্টের দরকার নেই। বিডিটি যে অ্যাকাউন্ট ওটাই ইউজ করা যাবে। আমি যদি ওখানে এটা কমফোর্টেবল ফিল করি, নেটওয়ার্ক ভালো মনে করি, আমি ওটা করব। এদিকে ভিসা জটিলতা কমে আসার কথা জানিয়েছেন হজ পরিচালক। ভিসা জটিলতায় শুরুর ফ্লাইটগুলোতে যেতে না পারা যাত্রীরাও সৌদি আরব পৌঁছতে শুরু করেছেন। প্রথম দিকে ভিসাগত কারণে কিছু হজ যাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেনি। পরবর্তীতে এই ভিসাগুলো হওয়ার পরে আমরা খুব দ্রুতই কিন্তু তাদেরকে পাঠিয়ে দিয়েছি, এবং আমরা এটি এজেন্সির ক্ষেত্রেও যে কতগুলো ভিসার কারণে যারা যেতে পারেননি সেগুলো আমরা দ্রুতই সমন্বয় করেছি। হজ ফ্লাইট চলবে আগামী 31 মে পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে 4 অথবা 5 জুন পালিত হবে পবিত্র হজ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস নামে একটি সংগঠন। কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিল সহ নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে আয়োজিত মানববন্ধনে একথা জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা বলেন, সংস্কারের নামে এমন সব উদ্যোগ নেওয়া হয়েছে যা ধর্ম, সমাজ, সংস্কৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সমাজের নারীদের এই বড় অংশকে বাদ দিয়ে কিভাবে নারী সংস্কার প্রস্তাব হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। মুসলিম ও অন্য ধর্মের স্কলারদের যুক্ত করে কমিশন পুনর্গঠনের দাবি জানান তারা। সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর শামীমা তাসনিমের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতা প্রতিনিধিরা। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনের তৈরি J-10C যুদ্ধবিমান ব্যবহারের দাবি করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সংসদে বলেন, গুলি করে নামানো 5টি যুদ্ধবিমানের মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি রাফাল, আর এগুলো ভূপাতিত করেছে পাকিস্তানের J-10C বিমান। পাকিস্তানের দাবি সত্যি হলে এটি হবে J-10C যুদ্ধবিমানের ইতিহাসে প্রথম এয়ার টু এয়ার সফলতা এবং যুদ্ধক্ষেত্রে প্রথম রাফাল ভূপাতিত হওয়ার ঘটনা। যদিও এ বিষয়ে চীনের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ভারতের পাঞ্জাবে বুধবার যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটি চীনের উৎপাদিত PL-15E ক্ষেপণাস্ত্রের বলে দাবি করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পাকিস্তানের হামলা মোকাবেলায় মোদী সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ভারতের বিরোধী দলগুলো। দিল্লিতে সর্বদলীয় বৈঠকে আজ এই সিদ্ধান্ত আসে। এদিকে অপারেশন সিঁদুর অভিযান চলমান বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার মতে ভারত এই মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ করতে চায় না, তবে পাকিস্তান যদি আক্রমণ করে তবে পাল্টা আক্রমণ করবে দিল্লি।
এ সময় অপারেশন সিঁদুরে 100 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেন রাজনাথ সিং। অভিযানের আগে ও পরে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করায় মোদী প্রশাসনের প্রশংসা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস প্রধান এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। পাকিস্তানের লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ভারত। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, অপারেশন সিঁদুরের পরেই ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান, তবে তা বানচালের দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সেই সাথে লাহোর সহ পাকিস্তানের কয়েকটি জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসেরও দাবি করা হয়। এতে ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড সিস্টেম ব্যবহার করে ভারত। জম্মু কাশ্মীরে হামলার জবাবে মঙ্গলবার রাতে অভিযান চালায় ভারত। পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট 9টি জঙ্গি শিবির ধ্বংসের দাবি করে দিল্লি। প্রায় 1 বছর আগে উদ্বোধনের কথা থাকলেও এখনও আলোর মুখ দেখেনি চট্টগ্রাম চিড়িয়াখানায় বার্ডস পার্ক। স্বৈরাচার পতনের পর নির্মাণ কর্মীদের ওপর কয়েক দফা হামলার জেরে থমকে যায় কাজ। অভিযোগ উঠেছে, পার্কটির প্রায় 10 একর জায়গা দখলের চক্রান্ত করছেন প্রভাবশালীরা। এদিকে দখল করা কিছু জায়গা উদ্ধার হয়েছে এবং দ্রুত পার্কটি খুলে দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 66 প্রজাতির 520টি প্রাণী রয়েছে। এর মধ্যে 18টি বাঘ ও 2টি সিংহ। এছাড়া কুমির, জলহস্তী সহ অন্যান্য প্রাণী দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। মোটামুটি এখানে হরিণ, অজগর সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হলো। বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে, দেখার মতো। চিড়িয়াখানা আসলে বাচ্চাদের জ্ঞানও সমৃদ্ধ বাড়ে। চিড়িয়াখানায় আরও বৈচিত্র্য আনতে কয়েক বছর আগে বার্ডস পার্ক করার উদ্যোগ নেওয়া হয়, যেখানে ফ্ল্যামিঙ্গো, ম্যাকাও, পেলিকেন সহ নানা প্রজাতির পাখি থাকবে। গেল বছরের মে মাসে পার্কটির কাজ শুরু হয়। আগস্টে সবার জন্য খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর হামলা চালিয়ে ভেঙে দেয়া হয় সীমানা প্রাচীর। অভিযোগ উঠেছে, শত কোটি টাকা মূল্যের 10 একর জমি দখলে নেয়ার চেষ্টা করছে প্রভাবশালীরা। নতুন করে যখন কাজ বাউন্ডারি কাজ চলতেছিল, তখন দুষ্কৃতকারীরা কেউ বাধার চেষ্টা করছে। পরে সেখানে আমাদের 1-2জন লেবার ছিল, তারা একটু আহত হয়েছে। তবে দখলদারদের কবল থেকে বেশ কিছু জায়গা উদ্ধার হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। দ্রুত কাজ শেষ করে পার্কটি উন্মুক্ত করার আশ্বাস তার। কিছু দুষ্কৃতকারীরা ভেঙেছিল, এটা দখলে নিয়েছিল। পরবর্তীতে আমরা প্রায় 10-15 দিন আগে এটা পুনরায় দখলে নিয়েছি এবং ওখানে আমাদের একটা রোড হবে, আর আমরা একটা বার্ড এভিয়ার করব। নতুন প্রাণী কিছু আনবো, যেমন হাতি আনবো, জিরাফ আনবো, এরকম আমাদের কিছু প্ল্যান আছে। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিদেশ থেকে নানা ধরনের বন্য প্রাণী আনার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।